আদ্রিতা সানভি আর তানহাদের কাছে গিয়ে পিঠে দুম করে কিল বসিয়ে দিয়ে বলল, মীর জাফরের বংশধর আমাকে দাজ্জালের সামনে ফেলে রেখে এখানে এসে মজা করছিস তাই না? হাসলো ওরা। নিবিড় ভাইয়ের সামনে ওদের কথা বলার সাহস থাকলে না কিছু বলবে। ওদের কথার মাঝে তাহসান ওখানে এসে ধপ করে বসে পড়ল। আদ্রিতা তাকে পর্যবেক্ষণ করে বলল, কি হয়েছে তাহসান ভাইয়া? মুখ কেমন আরএফএলের বদনার মতো বানিয়ে রেখেছ কেন? তাহসান হতাশাজনক নিঃশ্বাস ছেড়ে বলল, তো কি করুম, চারিদিকে তো এত রমণীর মেলা, অথচ একটাও এ পর্যন্ত পটাতে পারলাম না। এই দুঃখে আমার হাগু আটকে যাচ্ছে। তুই কবন কি কমতি আছে আমার মাঝে? আদ্রিতা তটস্থ জবাবে বলল, কোনো কমতি নেই ভাইয়া। তোমাকে বাম সাইড থেকে দেখলে সালমান খান মনে হয়, ডান সাইড থেকে টম ক্রুজ, পেছন থেকে রণবীর সিং এবং সামনে থেকে, এ পর্যায়ে আদ্রিতার আগে সানভি বলে উঠল, সামনে থেকে হিরো আলম। বলে সানভি আর তানা হাসা শুরু করে দিল। হাসান সানভির মাথায় হালকা চাপড় মেরে বলল, এই তুই চুপ থাক, ওটা তো আমার ভবিষ্যৎ দুলাভাই, তোর স্বপ্নের রাজকুমার। ওরি, তুই আমার কলেজার বোন, তুই বলতে থাক। আদ্রিতা বলল, হ্যাঁ ভাইয়া, তুমি তো পুরো বলিউড হলিউডের মিক্স জেলি। তাহসান আফসোসে সুরে বলল, কিন্তু এই জেলি মাখানোর জন্য কোনো মিল্ক ব্রেড আসে না কে? তাহসানের বলার ভঙ্গি দেখে আবারও হাসলো সানভি আর তানহা। আদ্রিতা হঠাৎ খেয়াল করলো ওদের থেকে কিছুটা দূরের টেবিলে বসা একটা মেয়ে বারবার এদিকেই তাকাচ্ছে। ভালো করে খেয়াল করে বুঝতে পারলো মেয়েটা তাহসানকেই দেখছে। আদ্রিতা উৎসাহিত কণ্ঠে তাহসানকে জানালো, ভাইয়া মনে হচ্ছে তোমার ব্রেড এসে গেছে। ওই দেখো, ওই সুন্দরী মেয়েটা কখন থেকে তোমাকেই দেখে যাচ্ছে। তাহসান ধরথর ফলানো ভঙ্গিতে বলল, কস কি বোন, কই, কোন হানি? আদ্রিতা চোখের ইশারা মেয়েটাকে দেখালো। তাহসানের হার্টের সাথে সাথে কিডনি লিভারও ফেল হয়ে যাওয়ার উপক্রম। এত সুশ্রী রমণী কিনা ওকে দেখছে। হায়, খুশিতে প্যান্ট ফেটে যাওয়ার দশা তাহসানের। এক্সাইটমেন্টে বেলুনের মতো ফুলতে ফুলতে বলল, তুই সত্যি কইছিস বোন? আমার মাঝে আসলে অনেক চার্ম আছে, তাই তো এত সুন্দর মাই আমার উপর থেকে নজরই ফেরাতে পারছে না। হুদাই নিজেরে আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম। অরিরে, তুই তো ভাবি পাইয়া গেলি। মারে যাইয়া বরণ ডালা সাজাইতে ক, তার বৌমা এসা পড়ছে। তাহসানের খুশির বেলুন আরও হাওয়ায় উঠল যখন তাকিয়ে থাকা মেয়েটা একসময় উঠে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাহসান খুশিতে আগডুম বাগডুম করতে করতে বলল, অরিরে দেখ, এইদিকে আসছে, মনে হচ্ছে প্রপোজ করবে। আমার হার্ট ডিস্কো ডান্স করছে। ডিসিশন ফাইনাল। মায়া প্রপোজ করার সাথে সাথে সবার সামনে আজই বিয়া কইরা ফেলামো। আজই বাসর, আর কালই তো গো ফুপু বানাইয়া ফেলামো। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট। ওদের কথার মাঝে মেয়েটা ওদের সামনে চলে এলো। সবার কৌতূহলী দৃষ্টি মেয়েটার উপর। মেয়েটা তাহসানের সামনে এসে বলল, হাই, আমি তিয়ানা। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। তাহসানের গলা দিয়ে আওয়াজ বের হওয়া কষ্টদায়ক হয়ে গেছে। মেয়েটা তাকে প্রপোজ করবে ভেবে তার চোখের সামনে তারা জ্বলছে। সে হ্যাবলার মতো হাঁক করে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন না প্লিজ। মেয়েটা বলল, আপনি কি কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন? খুশিতে এবার অজ্ঞান খেয়ে ফেলবে তাহসান। মেয়েটাকে সরাসরি বাসায় যেতে বলছে, এ তো দেখি ওর থেকেও ফার্স্ট সার্ভিস দেয়। নিজের এক্সাইটমেন্টের বেলুন কোনো রকমে চেপে ধরে বলল, কেন বলুন তো? আমার মায়ের সাথে দেখা করানোর জন্য। মায়ের সাথে দেখা করার জন্য? তার মানে বিয়ের কথা বলার জন্য ডাকছে? হায়, আমার বাসর করার ছোটবেলার স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে। মেয়েটা আবার বলে উঠল, আসলে আপনাকে দেখতে না একদম আমার মরহুম বাবার মতো লাগছে, তাই তো তখন থেকে অবাক হয়ে আপনাকে দেখছিলাম। আমার মা আপনাকে দেখলে অনেক খুশি হবেন। কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী। কাল যদি আপনি এসে মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে যেতেন, তাহলে ভাবতাম আমার বাবাই খেয়েছে। এই যে এটা আমার কার্ড, এখানে আমার বাড়ির ঠিকানা আছে, প্লিজ আসবেন। হ্যাঁ, আমরা আপনার অপেক্ষায় থাকবো বাবা। সরি, আসলে আপনাকে দেখে আমার খুব বাবা ডাকতে ইচ্ছে করছিল। কিছু মনে না করলে আমি আপনাকে বাবা বলেই ডাকবো, কেমন? এখন আসি বাবা, কাল আসবেন কিন্তু। বলেই চলে গেল রমণী। বেচারা তাহসানের হাওয়ায় উঠতে থাকা বেলুনটা ফটাস করে ফুটে গেল। সাথে ঠাস করে ফেটে গেল তার কোমল হৃদয়টা। মনে হচ্ছে কেউ ওকে হাওয়া থেকে একেবারে গোবরের ভেতর ছুঁড়ে মারল। ছায়া থেকে ভাইয়া তাও মানা যায়, তাই বলে বাবা? কোথায় সে ওই মেয়ের বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখছিল, আর সে কিনা তাহসানকেই বাবা বানিয়ে দিল? এমন কেউ করে? এত বড় ধোকা! বেচারা তাহসান শখে পুরো স্ট্যাচু হয়ে বসে রইল। তার এই বেহাল দশা দেখে তানহা, সানভি আর রাজিতা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো। তারপর হঠাৎ সবগুলো একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। পেট ধরে গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। রাত ভারী হতে পার্টি আরও জমজমাট হলো। স্টেজের সামনে নাচ গানের বহর ছুটল। তাহসানেরও ভাঙ্গা মনের দুঃখ ভুলে উড়াধুরা নাচে মত্ত। সানভিও সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল। আদ্রিতা কিভাবে বসে থাকবে, সেও সবার মাঝে গিয়ে সবার সাথে আওলা ঝাওলা নাচতে লাগলো। মিউজিক সিস্টেমে গান বাজছে, বাদশাহ ইয়ে লড়কি
পাগল হ্যায় পাগল হ্যায় পাগল হ্যায়। গানটা যেন আদ্রিতার জন্যই তৈরি হয়েছে। সেও পাগলের মতোই মাথা ধুলিয়ে ঘুরে ফিরে নাচছে। কখনো তাহসানের হাতের সাথে নিজের হাত পেঁচিয়ে ঘুরে ঘুরে নাচছে, তো কখনো সানবির সাথে নাচছে। দূরে দাঁড়িয়ে অপরাহ্নের সাথে কথা বলায় ব্যস্ত নিবিড়ের নজর ক্ষণে ক্ষণে তার পানে ছুটছে অবিরাম। অপরাহ্ন তা বুঝতে পেরেও আজ আর মজা করে কিছু বলল না। সে যে নিজেই কথার আড়ালে নজর লুকিয়ে তাকাচ্ছে ওই দূরে দাঁড়ানো শ্যামলাময়ী কন্যার পানে। নাচ দেখছি আর হালকা করে মাথা দুলিয়ে হাতে তালি বাজাচ্ছে তানহা। হয়তো নাচ গানে স্বাচ্ছন্দ্য না সে, তাই পাশে দাঁড়িয়ে শুধু দেখি উপভোগ করছে। স্বচ্ছ চশমার আড়ালে চোখ দুটো ঝলমল করছে তার। শ্যামল বরণ মুখায়াব দেখাচ্ছে আনন্দঘন হাস্যোজ্জ্বল। তা দেখে অপরাহ্নের রিজ মাদারও বুঝি অনুভূত হচ্ছে। আজ যেটা নাচ দেখে ওদের থেকে হাত দুই দূরে দাঁড়িয়ে নাচ দেখছিল আর তালি বাজাচ্ছিল তানহা। হঠাৎ ওর পাশের কিছু ছেলেরা সিগারেট খেয়ে ধোঁয়া ছুটতে লাগলো। তানহার মুখের সামনে ধোঁয়ায় ভরে গেল, যার দরুন শ্বাসকষ্ট হতে লাগলো তানহার। ছোট থেকে অ্যাজমার প্রবলেম আছে তার, তাই তো ধোঁয়া সইতে পারে না সে। শ্বাস টেনে এলো তার, কাশতে শুরু করলো। ধোঁয়া থেকে বাঁচতে কাশতে কাশতে ওখান থেকে সরে এলো সে, তবে শ্বাসকষ্ট কমলো না তার। আস্তবেগে ইনহেলারও আনতে ভুলে গেছে। তানহা লম্বা শ্বাস টানতে টানতে এদিক ওদিক এলোমেলোভাবে তাকিয়ে তার মাকে খুঁজতে শুরু করলো। হয়তো তার কাছে ওর ইনহেলার থাকতে পারে সে আশায়, কিন্তু এই ভিড়ে ওর মাকে খুঁজে পাওয়া ঘাসের মাঝে সুই খোঁজার মতো। এত লাউড মিউজিকে ওর ডাকও কেউ শুনতে পাচ্ছে না। খুব খারাপ লাগছে তানহার, কপাল ঘামে ভিজে গেছে। হঠাৎ তানহার সামনে হন্তদন্ত পায় কেউ এসে দাঁড়ালো বুঝি। বিচলিত কণ্ঠে সে শুধালো, তানহা, ওকে? কোনো সমস্যা হয়েছে? মাথা তুলে তাকিয়ে অপরাহ্নের উদ্বিগ্ন চেহারা দেখতে পেল তানহা। তানহা একটু ইতস্তত বোধ করলো, কি বলা উচিত বুঝতে পারল না। তানহার মনোভাব হয়তো বুঝতে পারল অপরাহ্ন। তখন তানহার ওভাবে চলে আসাটা তার চোখ এড়ায়নি। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছিল তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই তো না এসে থাকা যায়নি তার দ্বারা। অপরাহ্ন তানহাকে একটু আশ্বস্ত করার উদ্দেশ্যে বলল, রিল্যাক্স তানহা, আমাকে ভরসা করতে পারো। অন্য কিছু না হোক, আমি একজন ডাক্তার, সেই হিসেবে তো আমাকে বিশ্বাস করতেই পারো। আমি তোমাদের ডক্টর আঙ্কেলের ছেলে, যে তোমাদের পরিবারের ফ্যামিলি ডক্টর। তো পৈতৃক দায়িত্ব হিসেবে হলেও তোমাদের হেলথের খেয়াল রাখাও আমার কাজ। তানহা একটু আশ্বস্ত হলো বোধহয়। মাথা নেড়ে অপরাহ্নকে সেটা জানালো। অপরাহ্ন তানহার হাত ধরে ওকে নিয়ে একটু পার্টির শোরগোলপূর্ণ বায়ুমণ্ডল থেকে সরিয়ে এলো। একটু ফ্রেশ হাওয়ায় এসে বলল, রিল্যাক্স করো তানহা, ব্রিথ ইন। তানহা অপরাহ্নের কথা মতো কাজ করলো। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, একটু কমলেও পুরোপুরি ঠিক হলো না। অপরাহ্নের পকেটে একটা পলিথিন ছিল, তার বাইকের জন্য কিছু এনেছিল এতে। অপরাহ্ন সেটা বের করে পলিথিনের মুখ খুলে হাওয়ায় ঘুরিয়ে তাতে হাওয়া ভরে নিয়ে তানহার হাতে দিয়ে বলল, আপাতত এটাকে ইনহেলার হিসেবে ব্যবহার করো, তাহলে হয়তো বেটার লাগবে। তানহা তাই করলো, আর সত্যি সত্যি শ্বাস প্রশ্বাস অনেকটা স্বাভাবিক হয়ে এলো। অপরাহ্ন তানহাকে নিচে বসতে বলল, যাতে পুরোপুরি আরাম পায়। তানহা নিচে ঘাসের উপর বসলো। তার আসলেও বসার দরকার ছিল। অপরাহ্নও বসলো তানহার পাশে। ঘেমে মেয়েটার মুখমণ্ডল ভিজে আছে। অপরাহ্ন পকেট থেকে টিস্যু বের করে তানহার দিকে এগিয়ে দিল। তানহা তাকালো সেদিকে। ইতস্তত করতে করতে টিস্যুটা হাতে নিয়ে কপাল মুছল। অপরাহ্ন জানতে চাইল, এখন ঠিক লাগছে? তানহা চশমার কোণ ঠেলে আলতো করে মাথা দোলালো, মানে সে ঠিক আছে। অপরাহ্ন জিজ্ঞেস করলো, তোমার কি অ্যাজমার সমস্যা আছে? তানহা আবার মাটির দিকে তাকিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। কবে থেকে? তানহা ছোট করে জবাব দিল, ছোট থেকেই। ও, তাহলে ইনহেলার সাথে রাখোনি কেন? অ্যাজমা রোগীদের কাপড় চোপড়ের মতো ইনহেলারও সর্বদা নিজের সাথে রাখা উচিত। রাখি, কিন্তু আজ হঠাৎ তুলতে ভুলে গিয়েছিলাম। তানহার কণ্ঠ মলিন শোনালো। মেয়েটার হয়তো মন খারাপ হয়ে গেছে। মেয়েটা খুবই অন্তর্মুখী। তানহার মলিন চেহারাটা অপরাহ্নের ভালো লাগলো না। একটু আগেও মেয়েটা কি সুন্দর হাস্যোজ্জ্বল ছিল। কিছু একটা ভেবে অপরাহ্ন বলল, জানো, ক্লিনিকে মাঝে মধ্যে এমন এমন পেশেন্ট আসে যে মাঝে মধ্যে নিজেই মানসিক রোগী হয়ে যায়। কালকের একটা ঘটনা বলি। এক মধ্যবয়স্ক চাচা এসে বলল, ডাক্তার সাহেব, কি ওষুধ দিলেন? পেটের অসুখ সারাইতে গিয়ে তো আমার দাঁত সবগুলো ভেঙে গেল। আমি বললাম, কেন? আপনাকে তো আমি ওষুধ দিয়েছি, দিনে 2 চামচ করে খেতে বলেছি, খাননি। সে কি বলল জানো? বলল, আপনার ওষুধ খাইতে গিয়েই তো আমার দাঁত ভাঙলো। দিনে 2টা করে স্টিলের চামচ খাইতে গিয়ে আমার দাঁত সবগুলো শেষ, তাও পেটের অসুখ তো সারলই না। অপরাহ্নের রোগীর কাহিনী শুনে তানহার ঠোঁট দুটো প্রসারিত হলো। স্মিত হাসলো তানহা। অপরাহ্নের প্রয়াস সার্থক। ঘাড় বাঁকিয়ে দেখলো তানহাকে। মেয়েটা হাসলে ওর চোখও হাসে, যা স্বচ্ছ চশমার ভেতরে থাকলে স্পষ্ট দেখতে পায় অপরাহ্ন। শীতল আবহ সৃষ্টি হলো অপরাহ্নের বক্ষপটে।
উথাল পাতাল নাচে মগ্ন আজিতা। নাচের মধ্যে হঠাৎ তার নজর গেল দূরে দাঁড়ানো নিবিড়ের পানে। হঠাৎ নজর যাওয়ার কারণ সানভীর ফুফাতো বোন সাবিহাকে নিবিড়ের পাশে দেখা। সাবিহাকে নিবিড়ের পাশে দেখে হঠাৎ তার নৃত্যরত পদযুগল টালমাটাল হয়ে গেল। সাবিহা নিবিড়ের কাছে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে তার হাসি লেগে আছে। কেন হাসছে সে? নিবিড় ভাইয়া কি তাকে জোকস শুনিয়েছে নাকি কাতুকুতু দিয়েছে? আজিতার কেমন যেন গ্যাস্ট্রিক হচ্ছে। মানুষের হাসিতেও বুঝি গ্যাস্ট্রিক হয়? সাবিহার হাসিতে আমার গলা জ্বলছে কেন? তার হাসি কি বাসি তেলে ভাজা নাকি? আজিতার এখন আর নাচতে ইচ্ছে হলো না। সে এগুতে চাইল নিবিড়ের দিকে, কিন্তু হঠাৎ নিবিড় ওখান থেকে অন্যদিকে চলে গেল, আর সাথে গেল সাবিহাও। আজিতার কদম থেমে গেল। গ্যাস্ট্রিক যেন তার বুক জুড়িয়ে ছড়িয়ে পড়ল। খুসখুস করে জ্বলছে বুক। মিউজিকের ধ্বনিও যেন খুব তিক্ত লাগছে তার কাছে। হঠাৎ করে যেন নিবিড়ের উপর খুব করে তার অভিমান হলো। তার অবচেতন মন যেন বারবার বলছে, সে কেন গেল সাবিহার সাথে? তারা কি আলাদাভাবে কথা বলতে গেল? কি এত কথা আছে তাদের? অভিমানটা হঠাৎ বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল আজিতার ওপর। ঠোঁট উল্টে চলে এলো সে ওখান থেকে। এসব গান বাজনা এখন তার কানে বিষের মতো লাগছে। সে পার্টি এরিয়া থেকে সরে এসে একটা কোণে দেয়ালের পাশে এসে দাঁড়ালো। কেন যেন হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তার। ঠোঁট উল্টে হাত দিয়ে নাক ডলতে লাগলো বারবার। কিন্তু তার পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই আজিতার। আজিতাকে একা দেখে পার্টিতে থাকা কারোর কুরুচিপূর্ণ নজর পড়ল তার উপর। ছেলেটা অনেকক্ষণ ধরে নজর গেড়ে রেখেছিল আজিতার উপর। নাচানাচির সময় আজিতার শরীরের উপর তার কামুক নজর পড়েছিল। এমন একটা সুযোগের আশায় যেন ছিল সে। আজিতাকে একা দেখে ছেলেটাও ওর পিছে পিছে এসেছে। ধীরে ধীরে আজিতার পেছনে এসে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে থাকে আজিতা তার দেখতে পেল না। ছেলেটা তার কামুক নজরে আজিতার পুরো শরীর স্ক্যান করে নিল। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কুস্তির চাহনি দিয়ে হাতটা ধীরে এগুতে লাগলো। আজিতার কোমরে হাত দেওয়ার জন্য হাত এগুচ্ছে। কোমর স্পর্শ করতেই যাবে, ঠিক তার আগে অন্য আরেকটি শক্ত বলিষ্ঠ হাত এসে খপ করে ছেলেটার হাত ধরল। চমকে তাকালো ছেলেটি। রক্তচক্ষু চোখে ক্রুদ্ধ চাহনির অধিকারী নিবিড়কে দেখে আঁতকে উঠল সে। কোনো কিছু বুঝে ওঠার আগে নিবিড় তার হাত মুচড়ে ভেঙে পেছনের উল্টো দেয়ালে মুখ সহ চেপে ধরল এক হাতে। শব্দ পেয়ে পেছনে ফিরল আজিতা। নিবিড়কে দেখে একটু চমকে গেল সে। চোখ মুখ প্রচণ্ড কঠিন হয়ে আছে তার। উনি এখানে কি করছেন? উনি না সাবিহার সাথে উলালালা করতে গেছিল? তাহলে এখানে কেন এসেছে? আজিতা মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে নিবিড় শান্ত গমগমে সরে বলল, এখান থেকে যা এক্ষুনি। রাগ হলো আজিতার। সে নাকচ করে বলল, কেন কেন যাব আমি? আমি এখানেই থাকবো। আজিতা যেন কথাটা বলে ভীষণ বড় ভুল করে ফেলল। নিবিড়ের চেহারার কঠিনতা তো সেটাই বলছে, যা আজিতার জবাবে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দাবানল নির্গত চোখের চাহনি নিক্ষেপ করে হুঙ্কার দিয়ে বলল, আই সেড গো অরি, গেট দ্যাট হেল আউট অফ এয়ার। অন্তরাত্মা কেঁপে উঠল আজিতার নিবিড়ের এমন ভয়ঙ্কর কণ্ঠে। সাথে পাল্লা দিয়ে বাড়ল অভিমানের পালা। নাক ফুলে কান্না গলায় জমিয়ে দৌড়ে চলে গেল সে। আজিতা যেতেই উল্টো দেয়ালে চেপে ধরা ছেলেটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো নিবিড়। এক হাতে এতক্ষণ চেপে ধরে রেখেছিল ছেলেটাকে, যাতে আজিতা দেখতে না পায়। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আতঙ্কের চোখ দুটো ফাটফাট করছে। নিবিড়ের ওই ভয়ঙ্কর মুখাবয়ব দেখে কলিজা কাঁপছে তার। এমন বিভৎস লেলিহান দাবানলের ন্যায় অগ্নি চক্ষু সে এর আগে দেখেনি। কপাল আর গলার রগ ফুলে ফেপে উঠেছে। কি ক্রূর সে চাহনি। ঠোঁটের কোণে কিঞ্চিত ক্রুদ্ধ হাসি রেখা টেনে নিবিড় বলল, ব্যথা লাগছে? আমারও লাগছে। আর তুই যদি তোর কাজে সফল হতি তাহলে ও ব্যথা পেত, আর সেটা আমার সহনশীলতার বাইরে। নিবিড়ের ডিকশনারিতে হাজার অন্যায়ের মাপ আছে, শুধু এটা বাদে। ব্যাস এটাই করা উচিত হয়নি তোর। একদমই না। ছেলেটার আতঙ্কিত চোখ দুটো হঠাৎ যেন আরও ব্যথাময় রক্তিম হয়ে উঠল। মুখের আওয়াজ আটকে রাখায় চোখ দুটি আর্তনাদ করে তার যন্ত্রণার বহিঃপ্রকাশ করল। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে ঢলে পড়ল সে মাটিতে। মাইন্ডকার চিপায় পড়ার মতো অবস্থা আজিতার। আর তার এই পরিণতির পেছনে হাত পা সহ পুরো বডি দিয়ে অবদান রেখেছে তার নিজেরই পরিবার। তার প্রতি করা নিজের পরিবারের এমন বর্বরতায় আহত, শোকাহত আজিতা। মাসুম বাচ্চাটার উপর এমন নির্মম অত্যাচার কিভাবে চালাতে পারল তারা? উপস্থিত সদস্য সহ দূর দেশে অবস্থানরত আজিতার মা বাবাও তাকে নিক পরিণাম ও দাম দিল না। এই দুঃখে আজিতার নাক ভরে আসছে। আজ সকালটা তার জন্য এমন ভয়াবহ হতে যাবে জানলে সে আজ নিজের সকাল হতে দিত না। না সকাল হতো, আর না তার সাথে এমন কিছু হতো। এই তো সকালে সে কি সুন্দর আরামে হেলে দুলে নাস্তার টেবিলে গেল। সোনামায়ের হাতের বানানো আলুর পরোটা যখন মজা করে খেতেই নিয়েছিল, অঘটনটা ঠিক তখনই ঘটল। নুরান কাঁধে ব্যাগ ঝুলিয়ে তড়িঘড়ি করে বের হতে নিলেই তানি ব্যতিব্যস্ত হয়ে বলল, নীর, নাস্তা না করেই কোথায় যাচ্ছ? তানির কথা নুরান চলতি কদম থামিয়ে বলল, সোনামা, আমার দেরি হয়ে যাচ্ছে ক্লাসের জন্য, আমি কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে নেব। বলেই বেরিয়ে গেল নুরান। তবে তার এই বিষয়টা আজিতার জন্য হলো হানিকরক।
নুরান বেরিয়ে যেতে আজিতার পাশে কাঁটা চামচে রাখা সালাদ তুলে মুখে চিবুতে চিবুতে নিবিড় আরমান সাহেবের উদ্দেশ্যে বলল, বড় দাদু, নীরের কলেজ আছে, ও চলে গেল। তা তোমার নাতনি নামক বলদিটাও তো একই বয়সের, একই ক্লাসে ছিল। তা ওর কি স্কুল কলেজ নেই নাকি? নাকি বলদিটা বংশের মান উঁচু করে পরীক্ষার খাতায় বিশাল বিশাল রসগোল্লা এনে দিয়ে মিষ্টির দোকান গড়ে দিয়েছে তোমাদের? গলায় পরোটা আটকে গেল আজিতার। এই সেরেছে, এই ভাইয়াটা বুঝে যেতে যেতে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। অনাগত অবস্থান টের পেয়ে আজিতা নিজের সাফাইয়ে মিনমিনিয়ে বলল, আমি মাত্র কলেজে ভর্তি হয়েছি, এই সময় তেমন ক্লাস হয় না, তাই যাই না। নিবিড় তিরস্কার স্বরূপ বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো মিস ভিক্টোরিয়া, আপনার জন্য স্পেশাল অর্ডারে ক্লাস হবে, তবেই না আপনি পদধূলি দিবেন। আপনি যে কত মেধাবী তার খবর আছে আমার। বড় মা আপনার তারিফের পুল বানিয়ে বলেছে আমাকে, ফাঁকিবাজি, ধুরন্ধরগিরি আর বলদিগিরিতে আপনি একেবারে টপার। আপনার ধারে কাছেও কেউ যেতে পারবে না। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মহান গুণের অধিকারী হয়েছেন। পড়ালেখা আর কি, সেটা তো জিরো হলেও চলবে, তবে ফাঁকিবাজিতে নো কম্প্রোমাইজ। ধুরন্ধরগিরিতে আপনার ফিউচার ব্রাইট, বংশের নাম উজ্জ্বল করবেন আপনি। এতগুলো অপমান একসাথে নিতে বেগ পেতে হচ্ছে আজিতাকে। মুখে খাবার চিবোবে নাকি অপমান গিলবে বুঝে উঠতে সময় লাগছে। শেষমেশ তার নিজের মাই পর হয়ে গেল। এই দৈত্য দানবের সামনে আমার মানিজ্যতের মুড়িঘণ্ট করে দিল। কলিযুগ, ঘোর কলিযুগ। শোকে কাতর আজিতা। আশা প্রদীপ খুঁজতে দুঃখী মুখ করে আরমান সাহেবের দিকে তাকালো আজিতা। ভাবলো দাদু হয়তো তার ডুবে যাওয়া ইজ্জতকে জাল দিয়ে ছেঁকে তুলবে, কিন্তু না, আজিতা ডুবুতি ইজ্জতকে আরও গহ্বরে দিয়ে আরমান সাহেব বলে উঠল, হ্যাঁ রে দাদু ভাই, এ বিষয়ে তো আমিও সহমত না হয়ে পারছি না। গিন্নিটা পড়ালেখায় খুবই ফাঁকিবাজি করে, পড়তেই বসতে চায় না। এসএসসি পরীক্ষাটা কেমন করে দেওয়ানো হয়েছে তা কেবল আমরাই জানি। পুরো বাড়ির ওপর যেন সাইক্লোন বয়ে গিয়েছিল। নাতনির কর্মকাণ্ড শুনিয়ে খুব মজা নিয়ে হাসল আরমান সাহেব। আহত হলো আজিতা। অতি শোকে পাথর, অতি দুঃখে ছেঁড়া চাদর হয়ে গেল সে। তার কষ্টের ঘায়ে নুনের ছিটা দিয়ে নিবিড় বলে উঠল, এসব তোমাদের অতি আদরের কারণে হয়েছে। হাত পা বেঁধে সারা রাত বটগাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখলে সব বুদ্ধি জায়গা মতো চলে আসতো। কলিজা ফোপড়া আতঙ্কে চিৎকার দিচ্ছে আজিতার ভেতর। কি সাংঘাতিক কথাবার্তা! এ তো দেখছি সত্যিকারের দৈত্য দানব। অসহায় অভাগানী আজিতা এবার তার সোনামাকে হাতিয়ার করতে বলল, সোনামা দেখো না তোমার ছেলে কি বলছে, আমি কি এত ফাঁকিবাজি নাকি? তানি বলে উঠল, না, তুই ফাঁকিবাজ না। খুশি হলো আজিতা। পর মুহূর্তে তার খুশিকে পদদলিত করে তানি বলে উঠল, তুই মহা ফাঁকিবাজ। এই বিষয়টাতে আমিও তোকে সাপোর্ট করতে পারবো না। অতল দরিয়ায় ডুবে গেল আজিতা। চারিদিকে শুধু ধোকা আর ধোকা। ধোকা স্কোয়ার হয়ে গেল আজিতার। তার পরিবার হঠাৎ করে পাতালপুরী রাক্ষসের মতো কেন হয়ে গেল, এই ছিল সবার মনে। অথই সাগরে ভাসতে থাকা আজিতার এক টুকরো সম্বল হয়ে এলো আবির। আবির আজিতার মাথায় হাত বুলিয়ে বলল, আরে আরে সবাই আমার ওরি মামনির পেছনে পড়লে কেন? আমার ওরি মামনি যে নাম্বার নিয়ে আসুক তাতেই আমরা খুশি। জিরোও তো একটা নাম্বার, বরং সবচেয়ে ইম্পর্ট্যান্ট সংখ্যা হলো জিরো। তো ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ জিরো। আজিতার অনুভূতি এবার টোটাল কনফিউজ। চাচু তার প্রশংসা করলো নাকি আরও ডোবালো তা বুঝতে পারল না সে। আবিরের মহান জ্ঞান শুনে তার বাবা হানাফ সাহেব বলে উঠল, তুমি তো বলবেই, দুজনে যে এক নৌকরি মাঝি। পড়াশোনা ফাঁকিবাজের মহান গুণটা তোমার কাছ থেকেই তো পেয়েছে অরি। হানাফের কথায় মুখ টিপে হাসলো সবাই। বেচারা আবির ছেলে মেয়ের সামনে এভাবে লজ্জা পড়বে তা ভাবেনি। তার বাবাটাও না ছেলে মেয়ের সামনেই তার গুণগান শুরু করে দেয়। তানি বলে উঠল, অরি মামনি এবার একটু মনোযোগী হো। প্রথম থেকে পড়াশোনায় মনোযোগ না দিলে কিন্তু এবার পাশ করে নিয়ে টানাটানি হয়ে যাবে তোর। নূরকে কি জবাব দেব আমি? এত এত টিউশন ঠিক করে দিই কিন্তু একটাও টিকে না। তুই কি করিস তাদের সাথে কে জানে, একদিন এসে আর এমুখো হয় না। জুহি হঠাৎ বলে উঠল, মিবির তুমি অরিকে পড়াও না, তোমার সাথেও শয়তানি করতে পারবে না। তুমি তো স্কুল কলেজে সবসময় টপার ছিলে, তোমার কাছে পড়লেও যদি একটু উন্নতি হয়। পাগল হয়ে গেছো ভাবি, এ বলদিকে পড়াতে গিয়ে আমার নিজের মগজও খালি হয়ে যাবে। তাছাড়া আমি এখন অফিসে জয়েন করেছি, সময় কই এত। আরে অফিস থেকে এসে রাতে একটু করে পড়িয়ে দিও, তাহলেই তো হয়। জুহির কথা বাড়ির বাকিরাও সহমত পোষণ করলো। নিবিড় একবার আরও চোখে তার মায়ের দিকে তাকালো। তানি মুখে না বললেও তার চুপ থাকাই প্রমাণ করে দিচ্ছে যে এই বিষয়ে সেও সহমত। নিবিড় খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, রাতে বই নিয়ে আমার রুমে চলে আসবি শার্প 7টায়। 1 সেকেন্ড কম বেশি হলে খবর আছে তোর। বলে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল নিবিড়। বাকিরাও খাওয়া শেষ করে উঠে গেল। বসে রইল শুধু আজিতা। স্টুচিউ হয়ে বসে আছে। তার সব ইন্দ্রিয় কার্যহীন হয়ে পড়েছে। সবাই মিলে তাকে কিনা জল্লাদের হাতে তুলে দিল।
এখন বর্তমানে সে বইয়ের গাঁটটি হাতে সে জল্লাদের রুমে অবস্থান করছে। পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ তাকে এই নির্মম অত্যাচারের শিকার হতেই হলো। নিবিড় একটু আগে এসেছে অফিস থেকে, ফ্রেশ হতে গেছে। আদ্রিতা অপেক্ষা করছে, বসবে কি বসবে না তা নিয়ে দ্বিধায় আছে। অজ্ঞতা দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো নিবিড়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আদ্রিতার উদ্দেশ্যে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? টেবিলের সামনে বয়। ত্বরিত গতিতে মাথা দুলিয়ে টেবিলের উপর বইয়ের স্তব রেখে চেয়ার টেনে বসলো আদ্রিতা। এই রুমে আসলে তার কেমন যেন আলট্রা আতঙ্ক কাজ করে। যে কাচের মতো স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন রুম, যদি একটু এদিক সেদিক হয় নিবিড় ভাইয়ের নির্ঘাত আমাকে নুন ছাড়ে কচকচ করে কাঁচা খেয়ে ফেলবে। নিবিড় আদ্রিতার সামনে চেয়ার টেনে বসতেই সে বিমোহিত ঘ্রাণ এসে প্রবেশ করলো আদ্রিতার নিঃশ্বাসে। তবে আজ সে মোহিত না হওয়ার কঠোর পণ করে আছে। এমনিতেই সেদিন তার অমন রূঢ় আচরণে খুব অভিমান হয়েছিল আদ্রিতার। রাগ জমেছিল প্রচুর। যদিও তার পরদিন তার রুমে সেই নামহীন গিফট বক্স আবার এসেছিল, তা দেখে বরাবরের মতোই রাগ কর্পূরের মতো উড়ে গিয়েছিল আদ্রিতার। তার কাছে আসা বক্সগুলো যে নিবিড় ভাইয়াই পাঠায় তা বুঝতে পারা কঠিন কিছু না। কিন্তু আজকের সকালের কথায় তার আবারও রাগ হয়েছে। তাই তো নিজেকে বিমোহিত হতে আটকে রাখার চেষ্টা করছে সে। তবে মনে হয় না আদ্রিতার কাজে সফলতা পাচ্ছে সে। বরাবরের মতোই ওই ঘ্রাণে নিজের নিঃশ্বাস ব্যাহা হয়ে যাচ্ছে। ব্যাহা নিঃশ্বাসকে শাসানোর পদ্ধতি জানা নেই আদ্রিতার। তবে আটকে রাখতে গেলে যে নিজেরই প্রাণ যাবে। নিবিড় আদ্রিতার বইগুলো হাতে নিয়ে নাড়তে চাড়তে বলল, কোন সাবজেক্টে বেশি উইক তুই? থ মেরে গেল আদ্রিতা। চোখ পিটপিট করে কিং কর্তব্য বিমূঢ় চাহনি। এটা আবার কেমন প্রশ্ন? কোন সাবজেক্টে উইক? আরে সাবজেক্ট কোনো প্রেমিক নাকি যে তার প্রতি আমি উইক থাকবো? পুরো পড়াশোনায় যেখানে আমার জাতশত্রু সেখানে উইক থাকার প্রশ্ন কোথায়? আদ্রিতা ভেবে পায় না এত সুন্দর পৃথিবীতে পড়াশোনা নামক ভয়ঙ্কর বস্তুটাকে কে আবিষ্কার করেছে। আদ্রিতা তাকে খুঁজে পেলে বুড়িগঙ্গা নদীতে নিয়ে চুবিয়ে মেরে ফেলতো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। নিবিড় আদ্রিতার ম্যাথ বুক বের করে কিছু অঙ্ক বুঝিয়ে দিল। তারপর কয়েকটা দাগিয়ে দিয়ে বলল, এগুলো সলভ করে দেখা, 5 মিনিট সময় আছে। এর বেশি 1 সেকেন্ডও দেরি হলে মার একটাও নিচে পড়বে না। আদ্রিতা নিজেকে জনদুঃখিনী অসহায় প্রাণী মনে হচ্ছে। এত নির্মমভাবে হয়তো টিভি সিরিয়ালের নায়িকাদের সাথেও হয় না। হাত পা ছড়িয়ে কাঁদলেও এ দুঃখ মোচন হবে না। এতগুলো অঙ্ক কিভাবে করবে সে? নিবিড় ভাইয়া যা বুঝিয়ে দিল সব তো ওর মাথার উপর দিয়ে বাউন্সার গেছে। তাহলে কি আজ এই ধরায় আমার শেষ দিন? এই দৈত্যদানব নিশ্চয়ই ওর জান কবচ করেই ক্ষান্ত হবে আজ। বিদায় পৃথিবী, দোয়াও মে ইয়াদ রাখনা। আদ্রিতার এই জগৎ দুঃখিনীর লুক দেখে দাঁতে দাঁত চেপে নিবিড় বলল, এই সামান্য অঙ্কই পারছিস না? এতক্ষণ বুঝালাম তখন মনোযোগ কোথায় ছিল? মানে কেউ এতটাও ডাম কিভাবে হতে পারে? এই তুই কি বাজারে হোলসেলে তোর মগজ বেচে দিয়ে এসেছিস? আমিও কাকে কি বলছি? তোর এই অকেজো মগজ দিয়ে মানুষ করবিটাই বা কি? তোর মগজ খুলে দেখ। আই এম শিওর সেখানে একটা বিশাল আকার জিরো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমার তো সন্দেহ হয় তুই আদৌ বড় বাবারই মেয়ে কিনা। তাদের মতো ব্রিলিয়ান্ট মা বাবার এমন গর্ধব সন্তান কিভাবে হতে পারে? অপমানে মন রাগ দুঃখে ভরে উঠল আদ্রিতার। কান্না ঠেলে আসতে চাইলেও তাকে ভেতরে চেপে রেখে প্রখর মনোবল করল মনে মনে। এই দৈত্য দানবের উচিত জবাব দেবে সে। এখন তো সে এই অঙ্কগুলো করেই দেখাবে যে করেই হোক। বইয়ের দিকে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আরেকবার কষ্ট করে বুঝিয়ে দিন, তারপর করছি আমি। সরু চোখে তাকালো নিবিড়। আগের অঙ্কগুলো আরও একবার বুঝিয়ে দিল। এবার খুব মনোযোগ সহকারে বুঝে নিল আদ্রিতা। তারপর দাগিয়ে দেওয়া অঙ্কগুলো করা আরম্ভ করলো। একটানা লিখে গেল। একবারও মাথা তুলে তাকালো না নিবিড়ের দিকে। তাহলে হয়তো দেখতে পেত মায়াভরা একজোড়া চোখ। ফোন বাজলো নিবিড়ের। অপরাহ্নের কল। নিবিড় উঠে বেলকনিতে গিয়ে রিসিভ করে বলল, বল কি অবস্থা? কি অবস্থা? হালায় আবার জিগায় কি অবস্থা? অবস্থা যা করেছিস তুই, ভাগ্য ভালোই ডাক্তার বন্ধু আছে তোর, না হলে আজ তো 14 কি কনফার্ম ছিল। সাইকোশালা, এত রাগ কোত্থেকে আসে তোর? এমনি কেউ হাত ভাঙে? তোর মেন্টালিটি আমি বুঝি না। নিজেই হাত ভাঙলি, আবার নিজেই টাকা দিয়ে চিকিৎসা করালি। আসলে চাস কি তুই? তোকে বোঝা আমার পক্ষে সম্ভব না। তো বুঝতে যাস কেন? আমি কি তোর প্রিয়তমার মন নাকি যে আমাকে বুঝতে হবে? সালমানের ওই ডায়লগ শুনিসনি, মেয়ে দিল মে আতা হু সামাজ মে নেহি? ঠিক আছে, তাহলে আমি বরং তোর এই মহান কৃতকর্মের খবরটা চাচিকে বলি। তিনি নিশ্চয়ই গর্বে গদগদ হয়ে যাবেন। কি বলিস? আরে আমার কুটনি বান্ধবীদের মতো করছিস কেন? আমাদের মাঝে আবার মা কোত্থেকে এলো? অপরাহ্নের হাসির শব্দ শোনা গেল। হেসে বলল, ভয়ঙ্কর, তুই কিনা মায়ের সামনে ভীতু। চাচিকে খুব ভয় পাস তাই না? বিষয়টা ভয়ের না, বিষয়টা হলো সম্মানের, শ্রদ্ধার আর ভালোবাসার। ছেলের কোনো কাজে মায়ের মন বিচলিত হোক তা আমি চাই না। তাই তো সবসময় চেষ্টা করি মাকে কোনো রকম কষ্ট না দিতে। যা, এবারের মতো বাঁচিয়ে দিলাম।
তুইও কি মনে রাখবি? তোর উপর এটা আমার ঋণ থাকলো, সুযোগ আসলে পরিশোধ করে দিবি। এমনভাবে বলছিস যেন তুই জানিস সে সুযোগ আসবেই হয়তো। আচ্ছা রাখছি, বাই। কথা শেষ করে রুমে এসে দেখলো আজিতা সবগুলো অঙ্ক শেষ করে বসে আছে। নিবিড় চেক করে দেখলো সব অঙ্কই ঠিক আছে। আজিতা আগের মতোই বইয়ের দিকে তাকিয়ে বলল, পড়া শেষ হলে এবার কি যেতে পারি স্যার? ভ্রু কুচকে তাকালো নিবিড়। অভিমানী তার অভিমানের বহিঃপ্রকাশ করছে। বইপত্র গুছিয়ে চলে যেতে উদ্যত হলো আদ্রিতা। দরজার দিকে যেতেই ডাকলো নিবিড়, দাঁড়া পুতুল। থেমে গেল আদ্রিতা, তবে পেছনে ঘুরল না। নিবিড় এগিয়ে এসে আদ্রিতার দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য নিয়ে যা। অভিমানে ডুবো ডুবো আজিতা সাপ মানা করে দিয়ে বলল, নিব না আমি, আপনিই রাখুন। নিবিড় আজিতার পেছনে এসে দাঁড়ালো, ঘাড়ের উপর ঝুঁকে ফিসফিসানি সুরে বলল, আর এই শিওর? একবার দেখি তো নীতি, পরে না পস্তাতে হয়। আজিতা জবাব দেবে কি? নিবিড়ের এত কাছে আসা তার নিঃশ্বাসে আটকে যাওয়ার উপক্রম। নিবিড়ের গরম নিঃশ্বাসের কাঁধে অনুভব হতেই হৃৎপিণ্ড দুরুম দুরুম শুরু করলো তার। শক্ত করলো ধরল বইয়ের বাঁধন। নিবিড় পেছন থেকে দুই হাত আদ্রিতার দুই পাশ দিয়ে সামনে নিয়ে হাতের বক্সটা খুলে দেখালো। গরম গরম মুচমুচে চিকন জিলাপি দেখে আদ্রিতার মুখে সমুদ্র উপচে পড়ল। লোকটা খুব খারাপ, সে চালাকি করে আমার দুর্বল জায়গায় আঘাত করে। এখন এই সুস্বাদু জিলাপি দেখে কিভাবে নিজেকে আটকাবে আদ্রিতা? জিলাপির ঘ্রাণে জিহ্বা বেরিয়ে আসতে চাইছে। এখন আমার অভিমানের কি হবে? তাকে কিভাবে জিতাবো? নিবিড় আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে বলল, এটা তোর পড়া কমপ্লিট করার পুরস্কার। কারণ আমি জানতাম তুই পারবি, তোর মাঝে মেধা আছে, ব্যাস শুধু সেটাকে ঘষে ফায়ার করার দরকার। আর তার প্রমাণ তোর সামনে। এখন বল, এটা নিবি নাকি বাকিদের মাঝে বিলিয়ে দিব? আদ্রিতার অভিমান উড়ে গেল নিবিড়ের কথা। ঝট করে বক্সটা ছিনিয়ে নিয়ে বলল, না না, তার কি দরকার? বাড়িতে বড়দের অনেকে ডায়াবেটিস আছে, তারা এটা খেলে অসুস্থ হয়ে পড়বে। তাই না চাইতেও সবার ভালোর জন্য আমিই না হয় কষ্ট করে এগুলো খেয়ে নেব। বলে বক্স নিয়ে দৌড়ালো আদ্রিতা। পেছন থেকে নীরব হাসির রেখা নিবিড়ের ঠোঁটে ভাসল। যে হাসি বলছে, এই মেয়েটা খুশি মানে তার হৃদস্পন্দনে নিঃশ্বাসের সঞ্চালন আছে। তিন্নির জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। সন্ধ্যা হতেই পার্টির তোড়জোড় শুরু হয়ে গেল। জুহি তিন্নিকে হোয়াইট কালারের একটা প্রিন্সেস ড্রেস পরিয়ে নিয়ে এলো, মাথায় প্রিন্সেস ক্রাউন। ছোট্ট তিন্নিকে বারবিডল পুতুলের মতো লাগছে। আদ্রিতা তিন্নির সাথে নানান ভঙ্গিতে সেলফির বন্যা বয়ে দিচ্ছে। ছোট্ট তিন্নিকেও পাউট করা শেখাচ্ছে, আর তিনিও একেবারে বড়দের মতোই ঠোঁট চোখা করে আদ্রিতার সাথে ছবি উঠছে। পার্টির মেইন অ্যাট্রাকশন আজ তিন্নি। নিবিড় তিন্নির জন্য বিশাল আকার 5 লেয়ারের একটা কেক অর্ডার করেছে। রং বেরঙের বেলুন আর ঝিকিমিকি ফেরি লাইটে বাড়ি সজ্জিত। বাড়ির সবাই ড্রয়িংয়ে এসে জড়ো হয়েছে। একটু পরে কেক কাটা হবে। তাহসান আর সানভীরাও এসেছে। সানভী সবসময়ের মতোই আলট্রা মডার্ন মেকআপের সাগরে নিজেকে চুবিয়ে নিয়ে এসেছে। যদি ওকে এভাবে সুন্দরই লাগে। অপরাহ্নও এসেছে। নিবিড় তাকে ইনভাইট করেছে। তিন্নির জন্য আনা গিফটটা দিতে এগিয়ে গেল ওর কাছে। তিন্নি তখন তানহার কোলে বসে আছে সোফায়। অপরাহ্ন এগিয়ে গিয়ে তিন্নির সামনে সোফায় বসলো। গিফটটা তিন্নির হাতে দিয়ে মুচকি এসে বার্থডে উইশ করলো তাকে। তিন্নির সাথে কথা বলার মাঝে সামনের শ্যামকন্যাকে এক পলকে অবলোকন করে নিল। আজকাল অপরাহ্নের মন কেমন যেন কিশোরদের মতো চঞ্চল হয়ে উঠেছে। এই শ্যামকন্যাকে দেখার কোনো বাহানাই সে হাতছাড়া করতে চায় না। তাই তো নিবিড়ের একবার বলাতে সে ক্লিনিক থেকেই চলে এসেছে। অপরাহ্নের উপস্থিতি তান্নাকেও কেমন নার্ভাস করে দিল। চশমার কোণ ঠেলে চোখের নজর লুকাতে ব্যস্ত। সানা ফুপির অনুষ্ঠানে সেদিনের অপরাহ্নের সাথে ওই মুহূর্তের পর থেকে লোকটার প্রতি তার দৃষ্টিকোণ কেমন যেন বদলে গেছে। আজকালের লোকটা আশেপাশে থাকলে তার কেমন যেন নার্ভাসনেস কাজ করে। বুকের মাঝে অকারণে দুরু দুরু করে। তা লুকাতেই তানহার যত সংঘর্ষ। সবাই নানান কথায় ব্যস্ত। ঠিক তখনই দরজা দিয়ে আসতে আসতে কেউ বলে উঠল, পাবলিকগণ, तुम्हारा धन किधर है? द ग्रेट रवि बाबा इधर है, स्वागत नहीं करेगी? সবাই সামনের দিকে তাকিয়ে রবিকে দেখে আনন্দে প্রফুল্লিত হয়ে গেল। আজিতা অতি উৎসাহে চিল্লিয়ে বলল, ইয়ে মামা! বলতে বলতে ছুটে এলো রবির কাছে। রবি এক হাতে ভাগ্নিকে আলতো করে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার কিউটি পাইপটা? আজিতা খুশি মনে বলল, বিন্দাস, তোমাকে দেখে আরও ভালো হয়ে গেলাম। কতদিন পর এলে, আমাদের তো ভুলেই গেছো তুমি। কেমন আছো মামা? রবি মুখ করুণ করে বলল, কিউটি পাই, এই মামা না ডাকলে কি হয় না? এমন ইয়াং অ্যান্ড ড্যাশিং ছেলেটাকে এইভাবে মামা ডেকে একেবারে বুড়ো বানানো কি জরুরি? আই এম স্টিল ব্যাচেলর, মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর ইন দিস কান্ট্রি। আরে কতবার বলেছি আমাকে ডুড বা বাডি বলে ডাকো? হাসলো আজিতা। তাহসান এগিয়ে এসে বলল, একেবারে ঠিক বলেছেন। দ্য গ্রেট লাভ গুরু রবি বাবাকে মামা বলে ডাকার জন্য তোর কোটি টাকা জরিমানা হওয়া উচিত। অরি, আরে উনি আমাদের বাপ মামাদেরও লাভগুরু। লাভগুরুর জয় হোক। লাভগুরুজি, এই মিসকিনদের উপরও একটু কৃপাদৃষ্টি করুন। অনাহার অবহেলায় ঝরে পড়ছি আমরা।
রবি তার সেই বিখ্যাত স্টাইলে ঋষি মণিদের মতো করে এক হাত উঠিয়ে বলল, চিন্তা নেই বৎস, রবি বাবা ইজ কামিং নাও। সবার কল্যাণ করবে রবি বাবা। হেসে উঠল সবাই রবির কথায়। সবার সাথে কুশলাদি বিনিময়ে শেষে নিবিড়ের পাশে এসে বসল রবি। নিবিড়কে বলল, তা ফরেন ভ্রমণ শেষ হলো বুঝি বৎস? ভাবছি ইতালিতেও আমার একটা ব্রাঞ্চ খুলব। নিবিড় হালকা হেসে বলল, ওখানে তোমার ব্যবসা চলবে না মামা, ওখানকার জেনারেশন এমনিতেই অনেক ফার্স্ট মিটিংয়েই সব সেরে ফেলে। রবি নিবিড়ের দিকে হালকা ঝুঁকে নিচু গলায় বলল, মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাগিনা। প্রত্যুত্তরে আবারও হালকা হাসল নিবিড়। কিছুক্ষণ পর তিন্নির মামা জোহান এসে উপস্থিত হলো। জোহান চাকুরির সুবাদে ঢাকাতেই থাকে। ছোট্ট ভাগ্নের জন্মদিনে তাই চলে এসেছে। জোহানকে দেখে তিনি দৌড়ে গিয়ে মামার কোলে উঠে পড়ল। জোহান ভাগ্নিকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে সবার মাঝে এসে কুশলাদি বিনিময় করল। জোহানকে দেখে সানভি বরাবরের মতো আকর্ষিত হলো। জোহান নিবিড়ের মতো অতটা হ্যান্ডসাম না হলেও তার থেকে খুব একটা কমও হ্যান্ডসাম না। উজ্জ্বল শ্যামবর্ণ ছেলেটার মাঝে একটা অন্যরকম চার্ম আছে। সানভি জোহানকে দেখে নিজের পাশে জায়গা করে দিল যাতে জোহান এসে তার পাশে বসে, কিন্তু জোহান তা অদেখা করে। সে গিয়ে বসলো আজিতার পাশে। আজিতা ফোনে তার সেলফিগুলো চেক করছিল। জোহানকে সে খেয়াল করেনি। জোহান তিন্নিকে কোলে নিয়ে আজিতার পাশে বসে বলে উঠল, কেমন আছো আরি? জোহানের কথায় মাথা তুলে তাকালো আজিতা। সৌজন্যমূলক হেসে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আজিতার ভাইয়া সম্বোধনটা যেন জোহানের মনসই হলো না। উৎসুক হাসি মাখা মুখটা হালকা চুপসে গেল তার। জোরপূর্বক হাসি টেনে বলল, এই তো ভালো, তোমাকে আজ সুন্দর লাগছে এই ড্রেসে। সোনালি কালারটায় তোমাকে মানিয়েছি অনেক, থ্যাংক ইউ। এটা আমার বাবাই পাঠিয়েছে নিবিড় ভাইয়ের কাছে। জোহান আরও কিছু বলতে যাবে তখনই সানভি ওখানে উড়ে এসে বসলো। হাসি মাখা মুখে জোহানকে বলল, কেমন আছেন বিআই সাহেব? আজকাল তো আপনাকে দেখাই যায় না। জোহানের চেহারার হাবভাব বোঝা যাচ্ছে সে সানভির আগমনে একটু নাখোশ হলো বোধ হয়। তবুও ভদ্রতা বজায় রেখে বলল, এই তো ভালো, আসলে কাজের চাপ থাকি তো তাই তেমন আশা হয়ে ওঠে না। তবে আপনাকে কিন্তু আজ খুব হ্যান্ডসাম লাগছে বিআই সাহেব। তিন্নি জোহানের কোল থেকে বলে উঠল, এই পিপি, তুমি মামাকে বিআই সাহেব বলছো কেন? সানভি তিন্নির গাল টেনে বলল, কারণ উনি আমার বিআই সাহেব হন। তোমার সব মামারা তোমার সব পিপিদের বিয়াই হবে, বুঝেছ? ও, তাহলে অলি পিপি কেন বিয়াই বলে না? তিন্নির প্রশ্নে যেন জোহান একটা ভালো সুযোগ পেল। সে আজিতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বিয়ান সাহেবা, আমি আপনারও তো বিয়াই হই। আপনি কেন বিয়াই বলে ডাকেন না? বিয়াই বলে ডাকলেই তো কত ভালো লাগে। বিয়াই বিয়ানের সম্পর্কটাই তো সবচেয়ে মজার সম্পর্ক। আজিতা মুচকি হেসে বলল, না ভাইয়া, এসব বিয়াই বিয়ান সম্বোধন আমার কাছে কেমন অড লাগে। এসব পুরানো হয়ে গেছে। ভাইয়াই ঠিক আছে। জোয়ান বেচারা হতাশাজনক নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ নিবিড় ফট করে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমরা আজ বসে বসে রাত পার করার জন্য জড়ো হয়েছি নাকি? আসল কাজ না করলে শুধু শুধু এখানে বসে থেকে আমার সময় নষ্ট করব না। এটাই করার থাকলে আমি চলে গেলাম রুমে। জুহি তড়িঘড়ি করে বলে উঠল, সে কি যাবে কেন? তুমি সব আয়োজন করলে আর এখন তুমিই থাকবে না, কেমন কথা? এ তো এক্ষুনি কেক কাটিং হবে, এসো সবাই। জুহির তাগিদ দেওয়ায় সবাই কেক কাটিংয়ের জন্য জড়ো হলো, কিন্তু নিবিড়ের এই হঠাৎ রাগ আজিতার বোধগম্য হলো না। এতক্ষণ তো ঠিকই ছিল, এই লোকটার মতিগতি কিছুই বোঝা যায় না। আজিতা না বুঝলেও ছেলের মনোভাব তানি ঠিকই বুঝতে পেরেছে। ভয় জমেছে তার মনে, ছেলেটা কোনোরকম পাগলামি না করলে হয়। কেক কাটা শেষে সবার মাঝে পিস পিস করে কেটে খেতে দেওয়া হলো। তাহসান তো হাজার জনমের ক্ষুধার্ত রাক্ষসের মতো কেকের উপর হামলে পড়েছে। প্রায় অর্ধেক কেক সে একাই সাবার করেও মুখ বেরুচি করে বলছে, না রে অরি, কেক খেয়ে তেমন মজা পাইলাম না, রুচি কমে গেছে বুঝেছিস, রুচির ওষুধ খেতে হবে। অরি বলল, টেনশন করো না ভাইয়া, তুমি বরং 3 গ্লাস নিম পাতার জুস খাও, দেখবে কেক কেন অবিন সহ খেয়ে ফেলবে। তাহসান আবেগে আপ্লুত হওয়ার ভঙ্গিতে বলল, তুই আমার একমাত্র কলিজার বোন, কত ভাবিস আমার কথা। চোখে পানি আসা গেল। এত সব শোরগোলের মাঝে নুরান নেই। সে কেবল কেক কাটিংয়ের সময় এসে একটু কেক মুখে দিয়ে চলে গেছে। কেউ আর জোর করেনি। জানে নুরান এমনই। কেক প্রায় শেষ। তানার হাতে শুধু এক টুকরো অবশিষ্ট আছে। সবাইকে দেওয়ার পর তানি ওকে এটুকু দিয়ে গেছে। তানা খেতে নেবে তখনই দেখলো অপরাহ্ন দরজা দিয়ে প্রবেশ করছে। কিছুক্ষণ পূর্বে ফোনে কথা বলতে বাইরে যেতে দেখা গিয়েছিল একবার। তার মানে উনি নিশ্চয়ই কেক পাননি। তানহা একবার নিজের হাতের কেকটুকুর দিকে তাকালো। বার্থডে পার্টিতে দাওয়াত দিয়ে কেকই না খেতে দিলে বিষয়টা কেমন দেখায়।
তানহা নিজের হাতের কেকটুকু নিয়ে অপরাহ্নের দিকে এগিয়ে যেতে নিল। তখনই অপরাহ্নের আবারও ফোন এলো বোধ হয়। সে ফোন কানে নিয়ে বাইরে চলে গেল। তানহা কেক দিতে বাইরেই গেল তার পেছনে। বাইরে এসে দেখলো অপরাহ্ন পুল সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে ওনার ক্লিনিকের কোনো স্টাফের সাথে কথা বলছে। তানহা অপরাহ্নের পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে অপরাহ্নের কথা শেষ হওয়ার অপেক্ষায় রইল। কথা শেষ করে পেছন ফিরতে নিলেই হকচকিয়ে গেল অপরাহ্ন। দুই হাত দুপাশে তুলে একটুর জন্য তানহার সাথে ধাক্কা লাগতে লাগতে বাঁচল। তানহাকে এভাবে হঠাৎ দেখে কিছুটা আশ্চর্যান্বিত হয়ে অপ্রস্তুত হেসে বলল, তানহা, তো তুমি? তানহা স্বভাবগত চশমার কোণ ঠেলে নিচু সুরে বলল, আপনার জন্য কেক এনেছিলাম। আপনি তো খাননি নিশ্চয়ই? কেক কাটার সময় তো আপনি ছিলেন না। তানহা কেক রাখা পিরিচটা অপরাহ্নের দিকে এগিয়ে দিল। অপরাহ্ন এবার তানহার হাতে থাকা কেকের দিকে তাকালো। মেয়েটা তার জন্য কেক নিয়ে এসেছে, তার মানে এত লোকের মাঝে সে আমার কথা মনে রেখেছে। আমি যে কেক খেতে পাইনি সেটা সে নোটিশ করেছে। ভাবতেই কেমন শীতলতা অনুভব হচ্ছে অপরাহ্নের। খুশি মনে সে তানহার হাত থেকে কেকের পিরিচটা নিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ তানহা। আসলে ক্লিনিক থেকে জরুরি ফোন আসছে বারবার, যার জন্য ঠিকমতো অ্যাটেন্ড থাকতে পারছি না। তানহা সৌজন্যমূলক স্মিত হেসে বলল, আমি বুঝতে পেরেছি, ডাক্তারদের দায়িত্ব একটু বেশিই থাকে। আপনি খান, আমি আসছি। বলেই তানহা ঘুরে দিতে উদ্যত হলেই অপরাহ্ন ডেকে উঠল, তানহা। তানহা আবার ফিরে তাকিয়ে বলল, জি। অপরাহ্ন জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো কেক? তানহা এবার একটু অপ্রস্তুত হয়ে পড়ল। চশমার কোণ ঠেলে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ খেয়েছি তো। অপরাহ্ন মুচকি এসে বলল, তুমি কি জানো তুমি মিথ্যে বলা একেবারেই অপরিপক্ক। ভেতরে যে কেক শেষ তা আমি দেখেছি, তাই মিথ্যে বলার দরকার নেই। তাতে কি হয়েছে, আপনি খান। আমার কেক এমনিতেও তেমন পছন্দ না। কেক তো আমিও খুব একটা খাই না, তাই আমরা বরং একটা কাজ করতে পারি, আমরা কেকটাকে ভাগ করে খেতে পারি, যদি না তোমার কোনো অসুবিধা হয়। অপরাহ্ন কাটা চামচটা দিয়ে কেক টুকুর মাঝখান দিয়ে দুভাগ করে নিল। তারপর তানহার দিকে এগিয়ে দিয়ে বলল, বার্থডে কেক না খেলে বার্থডে অসম্পূর্ণ থেকে যাবে, তাই চলো দুজনেই এটা ভাগাভাগি করে খাই। অপরাহ্নের কাজে তানহার হাসি পেল। কেন যেন মানা করল না সে। মুচকি হেসে এক ভাগ কেক হাতে তুলে নিয়ে মুখে দিল। অপরাহ্ন প্রফুল্ল মনে আরেক ভাগ কেক নিজের মুখে তুলে নিল। আজ যেন এই কেকের টুকরোটুকু অমৃতের স্বাদ দিচ্ছে অপরাহ্নকে। আজ এখানে আসাটা এত লাভদায়ক হবে তা কি জানা ছিল? কেকের পর্ব শেষ করে খেতে বসলো সবাই। আদ্রিতার পাশে যথারীতি নিবিড় এসে গম্ভীর মুখ করে বসলো। কোথা থেকে হঠাৎ ছুটে এসে জোহান আদ্রিতার অপর পাশে এসে স্থান গ্রহণ করে নিল। বিষয়টা আদ্রিতা সহ বাকিদের মাঝে তেমন প্রতিক্রিয়া না ঘটালেও নিবিড়ের ভেতর যে এটা তুমুল প্রতিক্রিয়া সংঘটিত হচ্ছে তা খাবার সার্ভ করতে থাকা তানি ঠিকই বুঝতে পারছে। নিবিড়ের ধীরে ধীরে কঠিন হয়ে যাওয়া মুখভাবে তা প্রতীয়মান হচ্ছে। তানির ভয় বাড়ছে ছেলেটা কোনো তুফান না আরম্ভ করে দেয়। খাবার খাওয়ার এক পর্যায়ে জোহান আদ্রিতার উদ্দেশ্যে বলে উঠল, আরে অরি, তুমি এই চিংড়ির কারিটা ট্রাই করো, দেখো অনেক মজা হয়েছে। বলতে বলতে জোহান এক পিস চিংড়ি চামচে নিয়ে আদ্রিতার প্লেটে তুলে দিল। আদ্রিতার তার ভালো না লাগলেও ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসলো। এমনিতে তার খাবারে অনীহা, তার উপর এমন অযাচিত খাবার পাতে ঢেলে দেওয়াই মনে মনে বিরক্ত হলো আদ্রিতা। তবে আত্মীয় বলে তা আর বুঝতে দিল না। ভেতরে ভেতরে দাঁত চেপে উপরে জোরপূর্বক হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি এটা না দিলে আজ খাবারের স্বাদই পেতাম না। জোহান যেন মহা খুশি হলো, হাসি মুখে বলল, মাই প্লেজার অরি। তুমি এত কম খাও কেন? এটাই তো খাওয়ার সময়, বেশি বেশি করে খাবে, বুঝেছ? তাসান মুরগির লেগ পিসে বিশাল একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ রে অরি, তোরও কি আমার মতো রুচি নাই রোগ হয়েছে? দেখ না, মাত্র 8টা রোস্ট খেতে পারলাম। এটা কোনো খাওয়া হলো? এত কম খেয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বুঝেছিস? রাস্তাঘাটে কখন আবার অজ্ঞান খেয়ে যাই। লাইফে বহু ট্র্যাজেডি। তাসানের তীব্র দুঃখজনক আলাপ শুনে কারোর চোখেই পানি দেখা গেল না, বরং হাসির ফোয়ারা ছুটল। রবি বলে উঠল, সাব্বাস, এই না হলে বাপের বেটা। তোমার মতো রুচি নাই রোগওয়ালা লোক ঘরে ঘরে থাকলে দেশের উন্নতি অনিবার্য। তাসান তার অপমানটাকে গর্বের সহিত নিয়ে বলল, ধন্যবাদ মামা, ব্যাস কখনো অহংকার করিনি। হাসলো সবাই। জোহান আবারও আদ্রিতাকে বলল, তবে সত্যি তুমি খেয়ে দিয়ে একটু গুলুমুলু হও। তুমি এমনিতেও অনেক কিউট, তবে গুলুমুলু হলে আরও কিউট লাগবে, একদম আদুরে আদুরে। জোহানের কথাবার্তায় আদ্রিতার কেমন অস্বস্তি লাগছে এবার, কিন্তু ও যে ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসা ছাড়া কিছু বলতেও পারছে না। তবে এ পর্যায়ে হঠাৎ নিবিড় ঠাস করে উঠে দাঁড়ালো। তা দেখে চমকে উঠল তানি। ছেলের মুষ্টি বদ্ধ শক্ত, রক ফুলে ওঠা হাত, তার নজর এড়ানি। সে অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে নিবিড়ের কাছে এসে বিড়বিড় করে বলল, এমন কোনো কিছু যেন না হয় যাতে জুহি এ বাড়িতে নিজেকে পর মনে করে। আশা করি বুঝতে পারছো। নিবিড় তাকালো মায়ের দিকে, যেন বলতে চাইছে, তুমি কি আমাকে এতটাই ইনমেচিউর ভাবো? সানা নিবিড়ের
দাঁড়ানো দেখে বলল, কি ব্যাপার নিবিড়, খাবার ছেড়ে উঠে দাঁড়ালে কেন? মায়ের দিক থেকে চোখ সরিয়ে নিবিড় গমগমে গলায় বলল, পেট ভরে গেছে ফুপি। বলেই বড় বড় পা ফেলে হন করে সিঁড়ি বেয়ে উঠে গেল সে। তানি যেন গোপনে হালকা স্বস্তি নিঃশ্বাস ছাড়ল, তবে পুরোপুরি হতে পারল না। তুফান যে কোন দিকে ঘুরবে কে জানে। নিবিড়ের হঠাৎ রাগের আভাস যেন কিছুটা আদ্রিতাও পেল, কিন্তু কেন তার এই রাগ তা বোধগম্য হলো না। আদ্রিতা তাকালো নিবিড়ের প্লেটের দিকে। প্লেটের খাবার যেন একটাও নড়চড় হয়নি। উনি কি না খেয়ে চলে গেল? আদ্রিতার খাবার কেন যেন আর গলা দিয়ে নামলো না। বুকের ভিতর কেমন খসখস শুরু হলো তার। 5 মিনিট ধরে নিবিড়ের রুমের বাইরে দাঁড়িয়ে আছে আদ্রিতা, হাতে খাবারের প্লেট। সীমানা পেরিয়ে দৈত্যের গুহায় প্রবেশ করবে কি করবে না তাই ভাবছে। তখন নিবিড়ের অভাবে না খেয়ে চলে আসাটা আদ্রিতার ভালো লাগছিল না। নিবিড়ের না খেয়ে থাকাটা তার কাছে 3 বেলা ভরপেটে খাওয়ার মতো অস্বস্তি হচ্ছে। সে ঘন্টা 2 আগে খাবার টেবিল থেকে চলে এসেছে, তারপর আর যায়নি। রুমের দরজাও আর খোলেনি। শেষমেশ আর থাকতে না পেরে আদ্রিতা নিজেই খাবার নিয়ে চলে এসেছে, তারপর আর যায়নি। রুমের দরজাও আর খোলেনি। শেষমেশ আর থাকতে না পেরে আদ্রিতা নিজেই খাবার নিয়ে চলে এসেছে, কিন্তু ভেতরে যেতে ভয় করছে। না জানি লর্ড গভর্নরের মেজাজ কেমন তুঙ্গে আছে, শুধুই আগুন হয়ে যায়। সোনামা বোধ হয় জন্মের সময় কোনো দৈত্য দানবের মুভি দেখতো, তাই তো এমন ভয়ানক ছেলে জন্ম দিয়েছে। পশমে ক্রোধ। আদ্রিতা মনে মনে নিবিড়কে আলিফলালের দৈত্যের রূপে ইমাজিন করলো। বাপরে কি ভয়ানক। আদ্রিতা 3 বার আয়তল কুর্সি পরে বুকে ফু দিল। ছটাকখানেক জানটুকু হাতের মুঠো নিয়ে দরজা টোকা দিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে নিবিড়কে ডাকলো। দরজায় কান ঠেকিয়ে কানের সামনে হাত গোল করে ভেতরের অবস্থান পর্যবেক্ষণ করার চেষ্টা করলো, কিন্তু না, ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। আদ্রিতা দরজায় আবারও টোকা দিতে গিয়ে খেয়াল করলো দরজার লক খোলাই আছে। আদ্রিতা তাই এবার মনে সাহস জুগিয়ে দরজা আস্তে করে ঠেলে ভেতরে উকি দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। জানালার সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা নিবিড় দেখা গেল। 2 প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আদ্রিতা খাবারের প্লেট হাতে নিয়েই বলল, নিবিড় ভাইয়া, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। নিবিড় একইভাবে দাঁড়িয়ে থেকে কড়া গলায় বলল, খাবো না। খাবার সহ নিজেকেও নিয়ে দূর হ। আদ্রিতার একটু খারাপ লাগলো, তবে সে হার মানল না। খাবারের ট্রেটা টেবিলের উপরে রেখে নিবিড়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কেন খাবেন না? খেতে তো হবেই। আমাকে না কতবার জোর করে খাওয়ান, আজ আপনাকেও খেতে হবে। নিবিড়ের অতিষ্ঠ কণ্ঠ শোনা গেল। ওরই বিরক্ত করিস না, জাস্ট লিভ। আদ্রিতাও হাল ছাড়ল না। সে নিবিড়ের হাত ধরে বলল, চলুন না, খেয়ে নিন, তারপর পরে সব কথা শুনবো, আগে খাবেন। এবার যেন নিবিড়ের ক্রোধের বিস্ফোরণ ঘটল। রাগে আদ্রিতার হাত ধরে হ্যাচ কাটানে সামনের দেয়ালে চেপে ধরল। নিবিড়ের দিকে তাকাতেই আটকে উঠল আদ্রিতা। ভয় অন্তরাত্মা শুকিয়ে গেল তার। নিবিড়ের চোখ দুটো দিয়ে যেন অগ্নির ললিহান নির্গত হচ্ছে। চোয়াল শক্ত, কপালের রগ ফুলে হয়েছে নীল। ভয় আদ্রিতার কণ্ঠনালী পাকস্থলিতে চলে গেল। নিবিড় আদ্রিতার মুখের উপর ঝুঁকে চোয়াল শক্ত করে বলল, একবার বললে বুঝতে পারিস না তুই? আই সেড লিভ। তোর খাবার তুই খা, বেশি বেশি করে খা। তোকে তো আবার কারোর আদরে হতে হবে, তাই না? তো যা গিয়ে আদরে হয়ে মানুষের কোলে উঠে নাচ। আমার মাথা খাস না, যা এখান থেকে। আদ্রিতা এবার খুব বেশি কষ্ট হচ্ছে। 2 চোখে নোনা জলে টইটম্বুর হলো। নিবিড়ের এই রূঢ়তা আদ্রিতার কোমল মনকে আহত করলো। সে কি এমন করলো? কেন নিবিড় ভাইয়া তার সাথে এমন করছে? এটাই তার ছোট্ট মস্তিষ্কে প্রবেশ করছে না। 2 চোখে নোনা জল গাল বেয়ে পড়তে সময় নিল না। তা দেখে নিবিড়ের রাগ বাড়ল বই কমল না। নিবিড় রাগে আদ্রিতার মাথার পাশে দেয়ালে একটা ঘুষি মেরে ধমকে বলল, ডোন্ট ইউ ডেয়ার অরি, ডোন্ট ইউ ডেয়ার টু ক্রাই, না হলে আমি। কথা শেষ হওয়ার আগে হঠাৎ কারেন্ট চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। ভয় পেয়ে গেল আদ্রিতার। অন্ধকারে সে ভীষণ ভয় পায়। এমনিতেও নিবিড়ের আতঙ্কে সে আগে থেকে আতঙ্কিত ছিল। তার উপর এভাবে আচমকা অন্ধকার হয়ে যাওয়া আদ্রিতা ভয় দিক বিদিক শূন্য হয়ে গেল। আর তার ফলস্বরূপ সে মৃদু চিৎকার দিয়ে ফট করে নিবিড়কে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। নিবিড়কে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে আতঙ্কিত গলায় বলল, ও অন্ধকার কেন হয়ে গেল নিবিড় ভাইয়া? আমার ভয় করছে, কিছু করুন না। আদ্রিতা খেয়াল করলো নিবিড় কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ যেন স্থির হয়ে গেছে সে। বুকে মাথা রাখায় সে নিবিড়ের হৃৎপিণ্ডে তীব্র বেগে বাড়তে থাকা ধুকপুক আওয়াজের ধ্বনি শুনতে পাচ্ছে। সেই ধ্বনি কোনো মধুর সুরের মতোই সুরেলা লাগলো আদ্রিতার কাছে। হঠাৎ করে আদ্রিতা তার ভয় যেন ভুলে গেল। শান্ত হয়ে এলো সে। হারিয়ে যেতে লাগলো নিবিড়ের হৃৎস্পন্দনের সমুদর ধ্বনিতে। সাথে নাকে পেল সেই মন মাতানো মহুয়া সুবাস। আদ্রিতা আরও হারিয়ে গেল। নিবিড়ের বুকে নাক ঠেকিয়ে লম্বা শ্বাস টেনে সেই সুবাস টেনে নিল নিজের মাঝে। আদ্রিতা টের পেল নিবিড়ের হৃদস্পন্দনের গতিবেগ যেন আরও তুমুল বেগে ছুটছে। ইস, বুক ফেটে বেরিয়ে আসবে নাকি? নিবিড় তখন থেকে কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। আর না সে আদ্রিতাকে জড়িয়ে ধরেছে। এভাবে কতক্ষণ গেল তা কেউ জানল না। যেন দুটো মানব নীরব শ্রোতা হয়ে দুজনের হৃদগুঞ্জনের আলোড়ন শুনছে।
হঠাৎ করে বিদ্যুৎ এসে আবার রুমে আলো ছড়িয়ে দিল। হুঁশ এলো আজিতার। নিজের অবস্থান টের পেয়ে নিবিড়কে ছেড়ে ছিটকে সরে এলো সে। লজ্জার ভর ছুটল আজিতার পানে। লজ্জায় তাকাতে পারছে না নিবিড়ের দিকে, তবুও একবার চোরা চোখে তাকিয়ে দেখল নিবিড়ের মাঝে এখন আর সেই কঠিনতা ছিটে ফোটাও নেই। কেমন প্রশান্তি প্রশান্তি ভাব ফুটে উঠেছে। যাক, এবার একটু তাও ভয় কমল আজিতার। তবে লজ্জায় কেমন যেন মেয়ে গেল সে। তা বুঝতে পেরে হয়তো নিবিড় বলে উঠল, কারেন্ট এসেছে, যা এখন। আজিতা খাবারের কথা মনে পড়তেই বলল, আর আপনার খাবার? খাবো না আমি, খেতে ইচ্ছে করছে না। আজিতার কি যেন হলো, সে ফট করে বলে উঠল, আমি খাইয়ে দিলেও? চকিত নজরে তাকালো নিবিড়, যেন অভূতপূর্ব কিছু শুনল সে। কথাটা বলে আজিতা নিজেই লজ্জায় পড়ে গেল। কিভাবে বলে ফেলল সে নিজেও জানে না। এবার নিশ্চয়ই উনি আমাকে আছাড় মেরেই দম নেবেন। কিন্তু আজিতাকে অবাক করে দিয়ে নিবিড় গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত কান্দাকাটি যখন করছিস তখন আর কি করার। মা দেখলে আবার বলবে আমি তার আদরের রাজকন্যাকে কাঁদিয়েছি, তাই মন না চাইলেও খেতে হবে, আর কি করার। তবে তার আগে গিয়ে ওয়াশরুম থেকে ভালো করে হাত ধুই আয়। তুই যে পিশাচ আমি জানি। তোর হাতের জার্মসগুলো খাই আমাকে মারার যে প্ল্যান করেছিস তা আমি সফল হতে দিব ভেবেছিস? রাগে আজিতার শরীর টকবগিয়ে উঠল। মানে কতটা অদ্ভুত হতে পারে লোক। আর আমি কি নেকি খাওয়ানোর জন্য মরে যাচ্ছিলাম? নে অরি, পেলি তো তোর শিক্ষা। আরও যা খাওয়াতে কি আর করার, বলে যখন ফেলেছে এখন খাওয়াতেই হবে, না হলে দেখা যাবে এটা নিয়েও সরাসরি মিথ্যে মামলায় কেস করে দিবে। দৈত্য দানবের কোনো ভরসা নেই। হাত ধুয়ে এসে খাবারের প্লেট নিয়ে বিছানা নিবিড়ের সামনে বসলো। কেমন যেন ভীষণ লজ্জা কাজ করছে তার মাঝে। তখন কথাটা বলে এখন নিজেই ফেসে গেছে। লজ্জায় সংকুচিত হতে হতে মাথা নিচের দিকে রেখেই খাবার মাখিয়ে নিবিড়ের মুখের দিকে এগিয়ে দিল। নিবিড় বলল, খাবার কান দিয়ে খাওয়া আমি শিখিনি এখনো। নিবিড়ের কথায় আজিতা মাথা তুলে তাকিয়ে দেখল সে না দেখে নিবিড়ের ঘাড়ের কাছে খাবারের লোকমা ধরে রেখেছে। নিজের বোকামি দেখে আবারও লজ্জা পেল সে। নিবিড় হঠাৎ আজিতার হাতের কবজি ধরে নিজেই খাবারসহ হাতের 5 আঙ্গুল নিজের মুখ পুড়ে নিল। আঙ্গুলে ধরে রাখা খাবারটুকু মুখের মাঝে নিয়ে আজিতার হাতের আঙ্গুলগুলো শুষে বের করলো। কম্পিত হলো আজিতার স্নেহকোষ। লজ্জার শিহরণে চোখ মুদে নিল সে। অদ্ভুত আলোড়ন তৈরি হচ্ছে তার আপাদ মস্তক জুড়ে। নিবিড় আজিতার দেওয়া লোকমা খেয়ে বলল, তুই খেয়েছিস? ফট করে চোখ তুলে তাকালো আজিতা। নজর লুকাতে লাগলো। সে যে তখন নিবিড়ে চলে আসে দেখে নিজেও খেতে পারেনি, এই কথাটা কিভাবে বলবে। কিন্তু আজিতার বলার অপেক্ষা বসে রইল না নিবিড়। সে হঠাৎ উঠে গিয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খাবার হাতে নিয়ে আজিতার মুখের সামনে ধরল। বিনা বাক্যে তা মুখে তুলে নিল আজিতা। তার তনু মনে ভালো লাগার ঝুম বর্ষণ হচ্ছে। সম্মুখের ব্যক্তিটিকে ঘিরে বসছে অজস্র অনুভূতির মেলা। যে অনুভূতি নতুন হয়তো নয়, তবে তার বৈষম্য নতুন, মনোমোহনীয়। বাইরে এখনও সবার শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। সব কাজিনরা মিলে আজকে রাতে ছাদে আড্ডা দেওয়ার প্ল্যান করেছে। কিন্তু নুরানের এসবে একদমই ইচ্ছে নেই। তাই সে একটু বই খুলে বসেছিল। তবে এত শোরগোলে সে পড়ায় কনসেন্ট্রেট করতে পারল না। বিরক্ত হয়ে অজ্ঞতা বই বন্ধ করে বিছানায় এসে ফোনটা হাতে নিল। আশা নীলাম্বরীর সাথে সময় কাটানো, এটা তার আজকালকার অভ্যাসে পরিণত হয়েছে। কোনো কিছুতে যখন নুরান একটু অস্বস্তি বা মেজাজ চিড়চিড়ে হয়ে থাকে তখনই নীলাম্বরীকে খোঁজে সে। নীলাম্বরীর সাথে যখনই কথা বলে তার মনটা একদম ফুরফুরে হয়ে যায়। এক শীতল প্রশান্তি ছুঁয়ে যায় তাকে। নুরান খুব করে টের পাচ্ছে সে ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে। অদেখা অজানা মেয়েটাকে ঘিরে তার মনে অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা হয়তো ক্রমশই বাড়বে বই কমবে না। তবে নুরান নিজের অনুভূতির কথা এখনও মেয়েটিকে জানায়নি। সে চায় না বলতে। যদি তার অনুভূতির প্রগাঢ়তা থাকে তাহলে হয়তো নীলাম্বরী নিজেই বুঝে নেবে। না বুঝলেও ক্ষতি নেই। সব কিছু যে পেতেই হবে তার তো কোনো মানে নেই। সব পেলে নষ্ট জীবন। ইন্টারনেট কানেকশন অন করে দেখলো নীলাম্বরীর আইডিতে সবুজ বাতি জ্বলছে। নুরানের প্রথমে টেক্সট করলো, কি করছো? 3 সেকেন্ড পর মেসেজ সিন করলো। রিপ্লাই এলো, কিসিং সিন চলছে। মোবাইল হাত থেকে পড়তে পড়তে বাঁচল যেন নুরানের। চরম পর্যায়ে ভেবাচাকা খেয়ে গেল নুরান। এমন কিছু সে মোটেও আশা করেনি। এই মুহূর্তে কেমন ফিলিংস হচ্ছে তা নিজেও জানে না। এমন টেক্সটের কি রিপ্লাই দেবে তাও ভেবে পাচ্ছে না। তাও নিজেকে একটু স্থির করে লিখলো, মানে আমার সুইট কিউট বয়ফ্রেন্ড আমাকে চুমু দিচ্ছে আর আমিও তাকে দিচ্ছি। সে যে কী পরিমাণ কিউট কি বলবো, মন চায় গপ করে খেয়ে ফেলি। কাশি উঠে গেল নুরানের। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? কী সব আবল তাবল বলছে। নীলাম্বরী আবারও টেক্সট এলো, আমার বয়ফ্রেন্ডকে দেখবেন। নুরান কি বলবে বুঝতে পারছে না। তবে তার কিছু বলার আগে ছবি চলে এলো। আর ছবি দেখে নুরান বেচারা আবারও ভেবাচাকা খেয়ে গেল। কারণ ছবিটা ছিল এক পিচ্চি বাবুর, গুলুমুলু ছোট্ট বাবু। নুরানের ভেতর কোথাও কোনো কিছু আটকে গিয়েছিল, যে এখন ছুটে গেল। লম্বা একটা শ্বাস ছাড়ল সে। পিচ্চি বাবুটার গালে অনেকগুলো লিপস্টিকের দাগ।
বেচারাকে চুমুর নিচে তলিয়ে দিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে। নুরানের হঠাৎ যেন এই মাসুম বাচ্চাটার উপর হিংসে জাতীয় অনুভূতি হলো। হিংসের মূল কারণটা বোধহয় তার গালে লেগে থাকা ওই মেয়েটার অধরের চিহ্নগুলো। মনে মনে হাসল নুরান। কি একটা অবস্থা! এই মাসুম বাচ্চাটাকে শেষমেশ হিংসে হচ্ছে নুরানের। এমন দিনও তার জীবনে আসবে তা যেন অবিশ্বাস্য। নিজেরই হজম করতে কষ্ট হচ্ছে, সেখানে অন্য কেউ জানলে তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তিন্নির বার্থডে পার্টির আমেজ প্রায় শেষ। বাইরের টুকটাক মেহমানগুলোও চলে গেছে, জোহানও চলে গেছে। বাড়ির বড়রা সবাই শুয়ে পড়েছে। সাদে কাজিনদের আজ আড্ডা জমে উঠেছে। তবে এই আড্ডায় আদি তাদের এন্ট্রিতে নিষেধাজ্ঞা জারি আছে। আর এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বয়ং নিবিড় শাহরিয়ার। আদ্রিতা, তান্হা, সানভি এদের কাউকে আড্ডায় শরিক হতে দেবে না। কারণ স্বরূপ বলেছে বাচ্চা কাচ্চাদের এসব আড্ডায় থাকা যাবে না, কোনো মতেই না। আদ্রিতারা ওদের সাথে হওয়া এই কঠোর অন্যায় তীব্র নিন্দা জানালো। তবে সে নিন্দা গায়ে মাখল না কেউ, নির্মমভাবে তাদের ছাদ থেকে নামিয়ে দিল। আদ্রিতা লিডারের মতো সানভি আর তানহার উদ্দেশ্যে প্রতিবাদী কণ্ঠে বলল, জনগঞ্জ। তানহা বোকার মতো আশেপাশে তাকিয়ে বলল, জনগঞ্জ? ওরে তুই জনগঞ্জ কই পাইলি? এখানে তো আমরা তিনজন ছাড়া একটা মাছিও নেই। আদ্রিতা বিরক্তির সুরে বলল, আরে ধ্যাত, ওয়ার্স ধরিস না, ভাবনা দেখ ভাবনা। এবার সানভি বলল, ভাবনা? কে ভাবনা? আর ভাবনাকে দেখতে যাব আমরা কোন দুঃখে? ধুর, এমনিতেই মুড খারাপ, তুই কি ভাবনার পেছনে পড়লি? আদ্রিতার রাগে এবার দাঁতের দাঁত চেপে বলল, ওই বালের দল, আমার কথা কি শেষ করতে দিবি আগে? পুরো ফিলটাই নষ্ট করে দিলি। আরে আমি বলছিলাম আমাদের দমে গেলে চলবে না, আমাদের রুখে দাঁড়াতে হবে। ওরা আমাদের আড্ডা নেবে না, কিন্তু আমরা আড্ডায় সামিল হয়েই ছাড়বো, বাই হুক আর বাই ক্রুক। আমাদের যা কিছু আছে তাই নিয়েই ছাপিয়ে পড়ব। এবারে সংগ্রাম আমাদের আড্ডা সামিল হওয়ার সংগ্রাম। সানভি আর তান্হা হাত উঁচু করে স্লোগান করলো, জয় আদ্রিতা, জয় আড্ডা। তারপর ওরা চুপি চুপি ছাদের দিকে গেল। ছাদের দরজা খোলাই ছিল। আদ্রিতা হালকা করে মাথা ঢুকিয়ে উকি দিয়ে দেখলো সবাই ছাদের মাঝে বসে আড্ডা দিচ্ছে। রবি মামা আর অপরাহ্ন ওদের সাথে আছে। সবার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের কাচের বোতল। আদ্রিতা লাইন ক্লিয়ার দেখে বাকি দুজনকেও ওর পিছে ডাকলো। এবার তিনজন একসাথে একজন আরেকজনের উপর মাথা লাইন করে ভেতরে ওদের আড্ডা দেখতে লাগলো। অপরাহ্ন এক ঢোক কোল্ড ড্রিঙ্কস গিলে রবি মামার উদ্দেশ্যে বলল, তা মামা, বয়স তো কম হলো না, আমরা কি মামির দর্শন করতে পারবো না? কবে করবেন শুভ কাজ? রবি বলল, মহান পুরুষেরা কখনো বিয়ে করে না বৎস, ওসব তো মূর্খ নাদানদের কাজ। বিয়েতে বউ বাচ্চা এগুলো আমার জন্য সব মোহ মায়া, মনের ভ্রম। রবির কথায় হাসলো সবাই। তাসান বলল, তাহলে মামা তোমার যে ডজন ডজন প্রেমিকাগণ আছে ওগুলো কি? ওসব তো সেবা, দুঃখী হতাশ নারীদের মাঝে প্রেম বিতরণ করাই তো আমার কাজ। তাদের মুখে হাসি ফোটাতে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছি আমি। নিঃস্বার্থ সেবা যাকে বলে। তাসান হাতে তালি বাজিয়ে বলল, বাহ মামা বাহ, তুমি সত্যিই মহান। তোমার মতো এমন সেবা ধর্ম আমিও পালন করতে চাই। তোমার দু একটা পেশেন্টকে আমাকেও ভিক্ষা দিও, আমিও মন প্রাণ দিয়ে তাদের সেবায় নিজেকে উজাড় করে দিব। তাসানের কথায় আবারও হাসলো সবাই। নিবিড় বলে উঠল, তুই আর ভালো হলি না তাসেন না? তাসান তাচ্ছিল্যে সুরে বলল, তুমি তো বলবাই, তোমার তো আর আমাদের মতো অনাহারে থাকতে হয় না। তুমি তো পুরো ফুল বাগানের মধ্যে বসে মধু খাওয়া লোক। বিদেশের ফুলগুলোকে কি আর অপূর্ণ রেখেছ? নিবিড় হালকা হেসে বলল, আরে ধুর, ওসব দেখার টাইম আছে নাকি আমার? আমি শুধু আমার বউ ছাড়া কোনো ফুলেই নজর যায় না আমার। আগে সব কথা ভালো করে না বুঝলেও নিবিড়ের বউ শব্দটা আদ্রিতার কানে এসে বারবার বাড়ি খাচ্ছে। উনি এমন কেন বলল? তাহলে কি ওনার বউ আছে?